স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি তাসনিমে জান্নাত অর্থিম। ইউপি নির্বাচনকে সামনে রেখে বাড়ছে টার্গেট কিলিং। রাজবাড়ীতে আওয়ামী লীগের এক নেতা এবং সাবেক চেয়ারম্যান এবং নৌকার সম্ভাব্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ মিয়া। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। তিনি বাণীবহ ইউপির সাবেক চেয়ারম্যানও। তিনি এবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। স্বজনরা জানান, গতকাল রাত 12টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লতিফ মিয়া। এ সময় বাড়ির কাছে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজবাড়ী ও ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা। পরে ঢাকা নেয়ার পথে মারা যান তিনি। এদিকে ধামরাইয়ের সুয়াপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া শেরপুরে ইউপির নির্বাচনকে সামনে রেখে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। আমিও গেছি যাই দেখি না দুই রাস্তায় বড় অবস্থায়, আর আমার বাড়িগুলো যায় দেখছে বলে বসা মানে শোয়া, তারপর সবাই চিল্লাপাল্লাতে ডাকছে করে আশপাশের মানুষজন আইছে। শুধু নির্বাচন কেন্দ্রিক না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকেই আমরা এটা শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমরা বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলতে পারবো। এ বিষয়ে আরো তথ্য জানাতে রাজবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, নৌকা সম্ভাব্য একজন প্রার্থীকে কিন্তু হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ আসলে কি এবং পুলিশ এবং স্থানীয়রা যারা রয়েছেন তারা এই বিষয়ে কি বলছেন? আব্দুল লতিফ মিয়া সাবেক চেয়ারম্যান বাণীবহ। তো ইনি এই বাণীবহ ইউনিয়ন আওয়ামী লীগেরও কিন্তু চলমান সভাপতি। তো আগামী 23শে ডিসেম্বরের চতুর্থ পর্যায়ের নির্বাচনে সে সম্ভাব্য একজন প্রার্থী। সেই প্রার্থী হিসাবে সে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে কিন্তু গণসংযোগ চালিয়ে যাচ্ছে। তবে গত মধ্যরাতে রাত 12টার দিকে কিন্তু সে যখন গণসংযোগ করে বাড়ি ফেরার পথে তার বাড়ি থেকে 300 গজ দূরে আসার পরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে গুলি করে। তখন কিন্তু গুলি করে তারা পালিয়ে যায়। এই এলাকাবাসী তার চিৎকারে তাকে উদ্ধার করে প্রথম রাজবাড়ী সদর হাসপাতালে, তারপর রাজবাড়ী থেকে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। ফরিদপুর থেকে ঢাকা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথেই কিন্তু সে মারা যায়। আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে সে সাবেক চেয়ারম্যান এবং এলাকার ভিতরে অনেক জনপ্রিয়তা রয়েছে। তার জনপ্রিয়তার কারণেই হত্যা করতে পারে, এটি এলাকাবাসীর অনেকের সাথে কথা বলেছি তাদের ধারণা। তবে পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এখনো পর্যন্ত কোনো দুর্বৃত্ত এর সাথে জড়িত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পর্যালোচনা করছে। এরই মধ্যে মাঠে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মাঠে কাজ করছে আসামিদের গ্রেপ্তার করার জন্য। তো আরেকটা বিষয়, আমি নিহত স্ত্রীর সাথে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে তারা সন্দেহ করছেন, তবে তারা সন্দেহ করলে কোনো ব্যক্তির নাম কিন্তু তারা বলছেন না। তারা বলছেন যে পুলিশ এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতম কর্মকর্তাদের নির্দেশনা পেলে তারপরে তারা নাম বলবে, তার আগে কিন্তু তারা নাম বলতে ভয় পাচ্ছে। কিন্তু তার স্ত্রী কিন্তু আমাদের একটা জিনিস বলেছেন যে আমার স্বামী এলাকার মধ্যে খুব জনপ্রিয়তা রয়েছে, তাকে সে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, পাশাপাশি সে কিন্তু এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রয়েছে চেয়ারম্যান। তো সে তাকে যদি হত্যা করতে পারে, আমাদের জীবনের নিরাপত্তাটা কি? আমাদের জীবনের নিরাপত্তার জন্যই আমার স্বামীর যারা হত্যা করছে তাদেরকে উপযুক্ত শাস্তি দাবি করেছেন। তো এই ছিল রাজবাড়ীর বাণীবহর সর্বশেষ সংবাদ। তো আমি এখন স্টুডিওতে অর্থির কাছে। ধন্যবাদ শামীম আপনাকে। আমাদের সাথে রাজবাড়ী থেকে সহকর্মী শফিকুল ইসলাম শামীম যুক্ত হয়েছিলেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে মায়া রানী নামে এক নারী সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন শিশু সহ আরও 8 জন। সকাল 7টায় ফতুল্লার লালখা মোড়ে একটি 5তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে হঠাৎ 5তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ভবনটির নিচতলার দেয়াল ধসে পড়ে। এক নারী ঘটনাস্থলে দেয়াল চাপায় মারা যান। বিস্ফোরণে পাশের আরও 2টি বাড়ি এবং দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল এবং রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে আরও একজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে
ফায়ার সার্ভিস ধারণা করছে সকালে কেউ রান্না করার জন্য চুলা জ্বালালে কক্ষের ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। একজন মহিলা বয়স মায়ারানি, বয়স 40, উনি মৃত অবস্থায় পাই ওনাকে। বাকি আমরা 8 জন আহত আমরা উদ্ধার করে 6 জনকে আমরা ভিক্টোরিয়া হাসপাতালে, বাকি 2 জনকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর। নিজেদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতিতে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। বঙ্গবন্ধুর নামে এই পুরস্কারটি সৃজনশীল অর্থনীতি বিকাশে অবদান রাখবে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার দিল ইউনেস্কো। বৃহস্পতিবার প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারের জন্য মনোনীত 69টি প্রতিষ্ঠানের মধ্য থেকে উগান্ডার মোটিভ ক্রিয়েশনস লিমিটেডকে বাছাই করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব সম্প্রদায়ের জন্য অবদান রাখতে চায় বাংলাদেশ। We also wish to contribute to the socio-economic development and technological advancement for the betterment of the global community despite our limited capacity. We believe that the investment on creative economy will result in realization of the collective aim of furthering socio-economic development and technological advancement. দেশ ও জাতি গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মযোগ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। After the independence of 1971, Bangabandhu Sheikh Mujib made the primary education compulsory for all and free. Bangabandhu believed that expenditure on education was the best investment and declared free schooling for girls up to grade 8. প্রধানমন্ত্রী টানা 3 মেয়াদে শিক্ষায় অবদানের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। The number of pre-primary and primary schools in the country is now 133,000. Of those, 65,566 are government-run schools. Since 2010, free books, now numbering about 400 million copies, are being distributed among students up to secondary level. পুরস্কার পাওয়া উগান্ডার মোটিভ ক্রিয়েশনস লিমিটেড ইউনেস্কো স্বীকৃতি সম্মানের পাশাপাশি $50,000 পুরস্কার পাবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। আইসিটিতে বাংলাদেশের যে অভাবনীয় উন্নতি, তাতে দ্রুতই আইটি পণ্য রপ্তানিতে শীর্ষ দেশগুলোর কাতারে বাংলাদেশ উঠে আসবে এমন আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি BIWCITর 25তম আসরে কি নোট স্পিকার হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এই কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে জানিয়ে এই গতি অব্যাহত থাকলে 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্র পরিণত হবে বলে এমন আশার কথা শোনান তিনি। বক্তব্যে তথ্য প্রযুক্তি খাতে বিগত 13.5 বছরে বাংলাদেশের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন সজীব ওয়াজেদ জয়। বিশ্বের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ এই আয়োজনে মিনিস্ট্রিয়াল কনফারেন্সে 85টি দেশের মন্ত্রী এবং প্রতিনিধিরা ভার্চুয়ালি যোগ দেন। বাংলাদেশের দক্ষ জনশক্তি আইসিটি বান্ধব সরকার থাকায় আরও বেশি বিনিয়োগ করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। The IT industry in Bangladesh has really exploded in servicing the domestic market. Our domestic use and domestic consumption has skyrocketed. We have the 8th largest population in the world. And with the developing economy, with us being a middle-income country, we now have one of the largest middle classes in the world. And so these startups really skyrocketed, especially during COVID. জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। ভারতবর্ষ বাধা দিচ্ছে কে? চীন, রাশিয়া। এত যদি তাদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব, অনেকে বলেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের পররাষ্ট্রমন্ত্রী বলে, তাহলে এখন পর্যন্ত রোহিঙ্গার সমস্যার সমাধান করতে পারলেন না কেন? বন্ধুগণ, প্রতি ক্ষেত্রে, প্রতিটি জায়গায়, প্রতিটি খানেই এখানে আওয়ামী লীগ শুধু ব্যর্থ হয়নি,
তারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে রাষ্ট্রকে ধ্বংস করছে। আমরা বহুবার বলেছি, বারবার বলছি যে আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে রুখে দাঁড়ানো, আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সংগঠিত করে নিয়ে এদেরকে পরাজিত করা। আমরা সবসময় বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে, আমাদের নেতা তারেক রহমান সাহেব আজকে প্রায় 8000 মাইল দূরে। আমরা সব সময় ঐক্যের কথা বলেছি, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি, ঐক্যবদ্ধ লড়াই করেছি, সংগ্রাম করেছি। 2013, 14, 15 আমরা 2018 নির্বাচন করেছি ঐক্যবদ্ধ হয়ে, বিরল ঐক্য, একদিকে বাম একদিকে ডানকে নিয়ে ঐক্য করেছে। কিন্তু ফ্যাসিস্টদের সঙ্গে এত সহজে গণতান্ত্রিক শক্তিগুলো পেরে ওঠে না। অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক যুদ্ধ করতে হয়, সংগ্রাম করতে হয়, তাহলেই শুধুমাত্র ফ্যাসিস্ট শক্তি পরাজিত করা যায়। আজকে আরেক দর্শক, আগে যেমনটি জানিয়েছি, নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে মায়া রানী নামে এক নারীসহ 2 জন নিহত হয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী দিলীপ কুমার মণ্ডলের কাছ থেকে। তিনি এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন। দিলীপ, আসলে এই বিস্ফোরণের ঘটনাটা কিভাবে ঘটেছে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আসলে কি তথ্য পেয়েছেন আপনি? ধন্যবাদ অর্থী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফতুল্লার শিয়াচর লালখা এলাকায়। এখানে সকালবেলা 5:45টার দিকে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এখানে যে রান্নাঘর ছিল, সেই রান্নাঘরের ভিতর সারা রাত গ্যাস লিকেজ হয়ে যে পুঞ্জীভূত গ্যাস ছিল, সকালে হয়তো রান্না করতে মেঝের দিয়া সরাই কাটিয়ে অথবা চুলা জ্বালাতে গিয়ে যখন গিয়েছিল তখন সেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণের কারণে যেখানে একটি 5তলা ভবনের নিচতলায়, যেটা নিচতলার 2টি ইউনিটের দেয়াল পুরোপুরি ভেঙে যায়। আমি যদি আপনাকে দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লন্ডভন্ড হয়ে আছে আসবাবপত্র। নিচতলা ভবনের দেয়ালগুলো বিধ্বস্ত হয়ে পড়েছে। এখানে শুধু দেয়াল নয়, আশেপাশের 2টি যেই দোকান ছিল, দোকান এবং ঘর ছিল, সেগুলো বিধ্বস্ত হয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। এবং এখানে আমি যতটুকু জানতে পেরেছি, ঘটনাস্থলে 1 জন নিহত হয়েছে এবং পরবর্তীতে আরেকজন নিহত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ বার্নিং ইউনিটে। আমি যদি একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই, তাহলে তিনি আমাদেরকে বলবেন কি হয়েছিল ঘটনাটি, আপনি বলবেন। সকাল 6টার দিকে বাসা থেকে বেরিয়ে আসি, বলতে ওদিকে আগুন লাগছে। আমরা এসে দেখি এখানে বিস্ফোরণের ঘটনা হয়েছে, পুরো বিল্ডিংটা নিচতলা বসে গেছে। যারা ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের খুব চেষ্টা করছে। একবার আগুনটা নিভে গেছে, তারপরে পাইপের আমরা নাট লাগাইতেছি। নাট লাগানোর পরে পাইপটা আলগি খাওয়ার কারণে আবার আগুন হয়ে গেছে। শুনছিলেন আপনি যে এখানে যে একজন প্রত্যক্ষদর্শী ছিল যিনি আগুনে আহত হয়েছেন দুর্ঘটনায়, সেই প্রত্যক্ষদর্শীর বর্ণনা শুনছিলেন। আমরা জানতে পেরেছি জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বান করে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও এই 5তলা ভবন। ধন্যবাদ দিলীপ আপনাকে। আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে দিলীপ কুমার মণ্ডল যুক্ত হয়েছিলেন সরাসরি। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের বাজার। মৌসুমের শুরুতেও সব ধরনের সবজির দাম আকাশচুম্বী। কেবল নিম্নবিত্ত নয়, এখন চাপ বাড়ছে মধ্যবিত্তদেরও। কেন এই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বনানী বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, এই নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কারণ আসলে কি? বিক্রেতা যারা রয়েছেন তারা কি বলছেন কারণ হিসেবে? আমি একটা শেষের প্রশ্নের উত্তর হলো যে আসলে কেন, কি কারণে আসলে এই জিনিসপত্রের দাম বাড়ছে, এটি কিন্তু ঠিক সঠিক উত্তর দিতে পারছে না যারা খুচরা পর্যায়ে যারা বিক্রেতা রয়েছে তারা। তবে কেউ কেউ মনে করছে যে এটি যারা উৎপাদনের জায়গা থেকে অথবা তাদের কিছু কারসাজি রয়েছে, বা যারা আসলে পাইকারি পর্যায়ে যারা এসব দিয়ে থাকে তাদের অতিরিক্ত মুনাফার কিছু কারণ থাকতে পারে। এবং একই সাথে কিছুদিন আগে যে তেলের দাম বাড়ার কারণে যে পরিবহনের যে ভাড়া বেড়েছে, তার সাথে আসলে এই দ্রব্যমূল্যের বাড়তি বা অংশকে মনে করছে অনেকে। এবং যেই রাজধানীর যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে একমাত্র তরিতরকারি ছাড়া
এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু মাছ এবং এছাড়া বেশিরভাগ ভোগ্যপণ্য অর্থাৎ চাল ডাল তেল চিনি লবণ এই প্রত্যেকটা জিনিসই কিন্তু দাম বাড়তি এবং প্রতিদিনই কিন্তু দাম বাড়ছে এমনটি কিন্তু বলছে বিক্রেতারা। এবং তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল, যেটি আগেও বলেছিলাম, যে এই বাড়ার কারণ হিসেবে কিন্তু এই পর্যায় থেকে তারা কিছু বলতে পারছে না, এমনটি কিন্তু তারা বলছে। তো সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ ক্ষোভ কাজ করছে। সাধারণ মানুষ বলছে যে সরকারের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ মনিটরিং ব্যবস্থার জোরদার না থাকার কারণেই সাধারণত এই যেই বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মী তালুকদার বিপ্লব যুক্ত হয়েছিলেন বনানী সবজির বাজার থেকে। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। গেল কয়েকদিন ধরে আকাশ মেঘমুক্ত থাকায় পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে। সকালে সূর্যের আলাভা কাঞ্চনজঙ্ঘার চূড়ায় আসার সঙ্গে সঙ্গে যেন আকাশ রক্তিম হয়ে ওঠে, আর বেলা বাড়ার সাথে সাথে ক্ষণে ক্ষণে তা রূপ বদলায়। সাদা শুভ্র বরফে আচ্ছাদিত এই পর্বতমালার সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক। সরকার হায়দারের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারতের দার্জিলিংয়ে টাইগার হিলে দাঁড়িয়ে পর্যটকরা যে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করেন তা এখন পঞ্চগড়ের মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট দেখা মিলছে। ভোরে সূর্যোদয়ের সময় তেঁতুলিয়ার ডাকবাংলো সংলগ্ন মহানন্দার পাড়ে দাঁড়িয়ে উত্তর দিকে তাকালেই মনে হয় যেন কাঞ্চনজঙ্ঘার সাদা বরফ কাঁচা সোনার রং ধারণ করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার সেই কাঁচা সোনার রং শ্বেত শুভ্র হয়ে ওঠে। বিকেলে আবার পশ্চিমে হেলে পড়া সূর্যের সোনালী আলোয় কাঞ্চনজঙ্ঘা মেতে ওঠে রং বদলের খেলায়। শুভ্র সাদা বরফে আচ্ছাদিত এই পর্বতমালার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। এর আগে দার্জিলিং এ গেছিলাম আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে যে আই এম ভেরি মাচ ফরচুনেট যে আমি বাংলাদেশ থেকেই কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। সূর্য ওঠার আগে আমরা চলে আসছি এবং প্রকৃতির যে অদ্ভুত সুন্দর তা হচ্ছে খালি চোখে দেখেছি। যে সাদা কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখেছি, আজকে আমি সানরাইজিংটা দেখেছি। তো সানরাইজিংটা দেখার ইয়েটা হচ্ছে গিয়ে মানে অনুভূতিটা আসলে অদ্ভুত। পর্যটকদের নিরাপত্তা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্রতি বছর এই সময়ে কাঞ্চনজঙ্ঘা পর্বত যেন আমাদের যারা পর্যটক আছেন, ভ্রমণ পিপাসু আছেন, তাদেরকে উঁকি দিয়ে ডাকবে। কাঞ্চনজঙ্ঘা পর্বতকে দেখার জন্য ভ্রমণ পিপাসু পর্যটকগণ দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়া ছুটে আসে। কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম ও নেপাল জুড়ে অবস্থিত। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৮৫৮৬ মিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।